ওয়েলকাম টু সাকসেস লার্নিং একাডেমি। আজ তোমাদের জিকে বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ইতিহাস। তো তোমরা জানো ইতিহাসের তিনটে পার্ট আছে, একটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, একটা মধ্যযুগের ইতিহাস, একটা হচ্ছে আধুনিক যুগের ইতিহাস। তো সেক্ষেত্রে আজ যেটা হবে সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে তোমাদের আলোচনা। ঠিক আছে, এই প্রাচীন ভারতের ইতিহাস থেকে বিভিন্ন কম্পিটিটিভ এএনএম জিএনএমের পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেখানে কিন্তু প্রশ্ন আসছে। তো এই ক্লাসটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো এই যে প্রশ্নগুলো, শুধুমাত্র প্রশ্নগুলোই নয়, প্রশ্নের সঙ্গে যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু আমরা ধরে ধরে সেইগুলো সম্পর্কেও যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, প্রশ্ন হতে পারে কিনা সেগুলো ধরেও কিন্তু আলোচনা করব। তো এই পুরো ক্লাসটা তোমরা কিন্তু স্কিপ না করে দেখবে, তাহলে কিন্তু তোমাদের খুবই পরীক্ষাগুলোর জন্য উপকার হবে। তো অবশ্যই আমরা আশা করব যে তোমরা অবশ্যই এএনএম জিএনএম যারা প্রিপারেশান নিচ্ছ কিংবা অন্যান্য কম্পিউটার নিচ্ছ অবশ্যই আমাদের সাকসেস লার্নিং একাডেমির সঙ্গে যুক্ত হবে। এই সাকসেস লার্নিং একাডেমিতে যুক্ত হলে তোমরা কী কী ফেসিলিটি পাচ্ছ স্ক্রিনে দেখতেই পাচ্ছ। ফুল বেসিক অ্যাডভান্স টপিকসগুলো ওয়াইজ ক্লাসগুলো করানো হবে, মক টেস্ট করানো হবে, টেকনিক্যাল সাবজেক্ট নন টেকনিক্যাল সাবজেক্ট করানো হবে, অল সাবজেক্ট পিডিএফ নোটস তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, ডাউট সলভিং ক্লাস করানো হবে, মক টেস্ট কোশ্চেন ডিসকাশন করা হবে এবং ম্যারাথন ক্লাস করানো হবে। ঠিক আছে, আরেকটা অত্যন্ত সুখবর যেটা হচ্ছে আমাদের আগের বছর আমাদের সাকসেস লার্নিং একাডেমি থেকে প্রায় 350 জনেরও বেশি যারা গভর্নমেন্ট জব সার্ভিস পেয়ে গেছে। তো তোমরা আর দেরি না করে অবশ্যই আমাদের সাকসেস লার্নিং একাডেমির সঙ্গে যুক্ত হও। আমাদের কোর্স ফিস রাখা হয়েছে 899, ঠিক আছে, কিন্তু আরেকটা তোমাদের সুবিধা আছে, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের কুপন কোড SLA100 এটা যদি তোমরা ব্যবহার করো, এই SLA100, তাহলে কিন্তু তোমরা আরও বেনিফিট পেয়ে যাচ্ছ। যদি তোমরা SLA100 ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা আরও বেনিফিট পেয়ে যাচ্ছ। তো তোমরা এই সুযোগ তোমরা মিস করো না, অবশ্যই তোমরা সাকসেস লার্নিং একাডেমির সঙ্গে যুক্ত হয়ে যাও। সাকসেস লার্নিং একাডেমির সঙ্গে যুক্ত হতে গেলে তোমাদের কী করতে হবে, আমাদের প্লে স্টোর অ্যাপস আছে সাকসেস লার্নিং বাই অনুপ, সেখানে তোমরা সেটা ডাউনলোড করে নেবে, তাহলে ওখানেই তোমরা ফোন নাম্বার আর কিংবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারও তোমরা যোগাযোগ করতে পারো, তাহলে তোমরা কিন্তু এনরোলমেন্টটা করে নিতে পারবে। আরেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা প্রত্যেক দিন আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে আমরা লাইভ কুইজ করছি, লাইভ কুইজ প্রত্যেকটা বিষয়ের পাশাপাশি লাইভ কুইজ করছি। তো তোমরা অবশ্যই লাইভ কুইজগুলোতে অ্যাটেন্ড করো, তাহলে তোমরা বুঝতে পারো তোমরা কতটা পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হচ্ছ, ঠিক আছে, বা হতে পারছো। তো অবশ্যই তোমরা মিস করো না, এটা একদম পুরো ফ্রিতে আমাদের যে টেলিগ্রামে যে জিকে কুইজটা হচ্ছে, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা কীভাবে জয়েন করবে, আমাদের যে এই যে ভিডিওর নিচেই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে তোমরা ক্লিক করে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তোমরা কিন্তু লাইভ কুইজগুলো দিতে পারবে। এটা কিন্তু তোমাদের আরও সুবিধা হবে পরীক্ষাগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, তো এটাই আমার বলা। তো অবশ্যই আমি আশা করবো তো যে তোমরা অবশ্যই আমাদের এই সাকসেস লার্নিং একাডেমিতে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম যে প্রশ্ন, এটা সংহিতা, আর্যক, মহাকাব্য, উপনিষদ, এর মধ্যে কোনটি বেদের অংশ নয়? তাহলে প্রথম আমাদের বৈদিক সাহিত্য সম্পর্কে জানতে হবে, যে বৈদিক সাহিত্য কি, যেটা হচ্ছে আর্যরা প্রথম যে সাহিত্য আলোচনা করেছিল আর যেটা চালু করেছিল সেটা হচ্ছে বৈদিক সাহিত্যে ধরা হয়। ঠিক আছে, এর বৈদিক সাহিত্যের দুটো পার্ট, একটা হচ্ছে আদি বৈদিক যুগ আর একটা পরবর্তী বৈদিক যুগ। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে যে প্রশ্নটা আছে সংহিতা, আর্যক, মহাকাব্য, উপনিষদ, এর মধ্যে কোনটি বেদের অংশ নয়? ঠিক আছে, অপশানগুলো কি আছে, প্রথম আছে হচ্ছে সংহিতা, তারপর হচ্ছে উপনিষদ, আরণ্যক, মহাকাব্য। সংহিতা কি? সংহিতা হলো বেদের মূল অংশ, বেদের মূল অংশ। ঠিক আছে, সংহিতা হচ্ছে বেদের মূল অংশ। উপনিষদ, উপনিষদ হচ্ছে বেদের পরিপূরক একটি পাঠ। এর মানে উপনিষদ হচ্ছে ঋষি, তারপর হচ্ছে তোমার ঋষি যারা আছে, তারপরে ঋষিদের ওরা হচ্ছে বেশিরভাগ এই উপনিষদটা আলোচনা করত। ঠিক আছে, তারপর হচ্ছে আরণ্যক, যারা অরণ্যে বাস করত, তাদের নিয়ে বেদের অংশ, অরণ্যে বাস করত বা থাকতো আর কি, তাদের নিয়ে বেদের অংশ। ঠিক আছে, অরণ্যকে লেখা হতো।
আর মহাকাব্য হচ্ছে, আমরা মহাকাব্য জানি ভারতের দুটো বৃহত্তম মহাকাব্য হচ্ছে, একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত। ঠিক আছে, মহাকাব্য যদি বলা হয় যেটা হচ্ছে পৌরাণিক কাহিনী নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত। তাহলে তাহলে যদি এটাও পরীক্ষা আসতে পারে যে ভারতের বিখ্যাত একটি মহাকাব্যের নাম লেখো, দিয়ে এবার অপশান থাকবে, সেখানে তোমাদের রামায়ণ থাকলে রামায়ণ সিলেক্ট করতে হবে, মহাভারত থাকলে মহাভারত সিলেক্ট করতে হবে। মহাকাব্য তোমার সহজ জেনে যাচ্ছ। তাহলে এই এখান থেকে আমার বোঝা যাচ্ছে যে কোনটা বেদের অংশ নয়। সংহিতা যেটা বেদেরই অংশ, উপনিষদও বেদের একটি পরিপূরক বা বেদের অংশের মধ্যেই থাকছে। আরণ্যকও কিন্তু অরণ্যে বাস করতে যায়, তাদের বেদে অরণ্যে যারা বাস করতে তাদের নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে তোমার আরণ্যক। আর মহাকাব্য হচ্ছে যেটা হচ্ছে রামায়ণ ও মহাভারত, যেটা কিন্তু বেদের অংশ না, ওটা একটা আলাদা পাঠ বা একটা পৌরাণিক কাহিনী নিয়ে আলোচনা করা আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা উত্তরটা তাহলে কি পেয়ে গেলাম, যে কোনটি অংশ নয় সেটা হচ্ছে মহাকাব্য। ওকে, পরের প্রশ্ন, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম লিখন পদ্ধতি চালু করেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কোন সভ্যতার অধিবাসীরা প্রথম লিখন পদ্ধতি চালু করে। স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, তারপরে হচ্ছে মিশরীয় সভ্যতা, তারপরে হচ্ছে সিন্ধু সভ্যতা, তারপরে হচ্ছে চৈনিক সভ্যতা। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমার অপশান। তাহলে প্রথম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতায় কিন্তু প্রথম লেখার প্রচলনটা ছিল। ঠিক আছে, তারা কি লিপিতে লিখতো? কিউনিফর্ম লিপিতে, কিউনিফর্ম লিপিতে লিখতো। তাহলে প্রথম যে সভ্যতা হিসাবে যদি প্রথম লেখার প্রচলন ধরা হয়, তাহলে কিন্তু সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। আর কাছে মিশরীয় সভ্যতা, যেটা প্রাচীন মিশরে তৈরি হয়েছিল। আর সিন্ধু সভ্যতা, যেটা একদম প্রাচীন সভ্যতা, ভারতের একদম প্রাচীন, সেটা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। আর চৈনিক যেখানে হচ্ছে চীন দেশীয় চর্চা করা হতো, সেই চৈনিক সভ্যতা, সেটাও কিন্তু প্রাচীন সভ্যতার মধ্যেই পড়ছে। কিন্তু লিখিত বা লেখার পদ্ধতি প্রথম চালু করে সেটা হচ্ছে কিন্তু মেসোপটেমিয়া সভ্যতা। ওকে, তাহলে উত্তরটা হয়ে গেল মেসোপটেমিয়া সভ্যতা। ওকে, পরে সিন্ধু সভ্যতার ডকইয়ার্ড কোথায় অবস্থিত? সিন্ধু সভ্যতার যে ডকইয়ার্ড আছে সেটি কোথায় অবস্থিত? অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, লোথাল, কালীবঙ্গান, সুরকোটাডা, ধোলাভিরা। ঠিক আছে, তাহলে সিন্ধু সভ্যতায় এইগুলো কিন্তু চারটেই গুরুত্বপূর্ণ শহর। ঠিক আছে, লোথালকে বলা হয়, লোথালকে তাহলে কি বলা হয়? লোথালকে বলা হয় মিতের স্তূপ, লোথালকে বলা হয় মিতের স্তূপ, এটা একটা নোটস। ঠিক আছে, কালীবঙ্গান একটা বিখ্যাত শহর, সুরকোটাডা এটাও একটা বিখ্যাত শহর, ধোলাভিরা বৃহত্তম শহর, এটা অবস্থিত হচ্ছে কচ্ছে এটা অবস্থিত। ঠিক আছে, ধোলাভিরা। তাহলে এখানে যেটা হচ্ছে সিন্ধু সভ্যতার ডকইয়ার্ড কোথায় অবস্থিত, আমাদের যে প্রশ্নটা আছে সিন্ধু সভ্যতার ডকইয়ার্ড কোথায় অবস্থিত, উত্তরটা হবে কিন্তু লোথাল। ওকে, পরের, সিন্ধু সভ্যতার কোন ধাতুর ব্যবহার ছিল না? সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না? ওকে, তাহলে এখানে আমাদের চারটে অপশান, একটা হচ্ছে সোনা, একটা হচ্ছে তামা, একটা হচ্ছে রূপা, একটা হচ্ছে লোহা। ঠিক আছে, তো একটা কথা বলে রাখি যে সিন্ধু সভ্যতা একদম প্রাচীনতম সভ্যতা, কিন্তু যখন এই সিন্ধু সভ্যতা তৈরি হচ্ছে তখন কিন্তু লোহার ব্যবহার কিন্তু সেই সময় শুরু হয়নি। মানে সিন্ধু সভ্যতা কোথাও, মানে যে লিপি পাথরটা করা হয়েছে বা বিভিন্ন প্রত্নতত্ত্ববিদরা যেসব সিন্ধু সভ্যতার মানে লিপি উদ্ধার করেছে, মুদ্রা, সেখানে কিন্তু কোথাও লোহার ব্যবহার কিন্তু তারা পায়নি। ঠিক আছে, একমাত্র সোনা তারা অলঙ্কারে ব্যবহার করতো, তামাও তাই, তামা তারা একটা কাজের ধাতু ছিল সিন্ধু সভ্যতার তামা, রূপা হচ্ছে তোমার অলঙ্কারে ব্যবহার করতো, কিন্তু লোহার ব্যবহার কিন্তু তারা জানতো না। তাহলে এখানে যে সিন্ধু সভ্যতা কোন ধাতুর ব্যবহার ছিল না, তাহলে সেক্ষেত্রে উত্তরটা তো বোঝাই যাচ্ছে, সেটা হচ্ছে লোহা। আর হরপ্পা সভ্যতা যদি বলা হয়, হরপ্পা সভ্যতা কিন্তু ব্রোঞ্জের ব্যবহারটা বেশি ছিল, হরপ্পায় ব্রোঞ্জ।
হরপ্পায় ব্রোঞ্জ, লোহা কিন্তু নয়, লোহা কিন্তু হবে না, কারণ লোহার ব্যবহার তারা শেখেনি। তাহলে হরপ্পায় হবে ব্রোঞ্জ। ওকে, কিন্তু এটা হচ্ছে ব্যবহার জানতো, আর এখানে বলেছে সিন্ধু সভ্যতা কোন ধাতুর ব্যবহার জানতো না, সেখানে কিন্তু হয়ে গেল লোহা। ওকে, পরের, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ আছে? ঠিক আছে, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ আছে? তো চারটে অপশান তোমরা দেখে নিচ্ছ যে ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ আছে। প্রথম হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ, 10 রাজার যুদ্ধ, 100 রাজার যুদ্ধ, দেব অসুরের যুদ্ধ। ঠিক আছে, তো কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পর্কে তোমরা সবাই জানো। কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে কাদের মধ্যে হচ্ছে তোমরা সবাই জানো। ঠিক আছে, তাছাড়া 10 রাজার যুদ্ধ যেটা হচ্ছে করেছিল সুদাস, যেটা করেছিল 10 রাজার যুদ্ধ সেটা করেছিল সুদাস। ঠিক আছে, 100 রাজার যুদ্ধ এটা বিভ্রান্তিকর, দেব অসুরের যুদ্ধ যেটা হচ্ছে পৌরাণিক কাহিনী। কুরুক্ষেত্রের যুদ্ধ যেটা করেছিল কুরু ও পাণ্ডবরা। ওকে, তাহলে 10 রাজার যুদ্ধ করেছিল তাহলে সুদাস। তাহলে এইখান থেকে একটা প্রশ্ন বেরোতে পারে যে 10 রাজার যুদ্ধ কারা করেছিল, সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে কিন্তু সুদাস। ঠিক আছে, তাহলে এইখানে বলেছে ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ আছে, তাহলে এই চারটার মধ্যে ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ আছে, সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু 10 রাজার যুদ্ধ। এই 10 রাজার যুদ্ধ কিন্তু ঋগ্বেদে উল্লেখিত একটি যুদ্ধ। ঠিক আছে, ঋগ্বেদে কিন্তু 10 হাজার যুদ্ধের বিবরণ আমরা পাই। তাহলে উত্তরটা হয়ে গেল 10 রাজার যুদ্ধ। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাদের চারটে অপশান আমরা পাচ্ছি। একটা হচ্ছে মহেঞ্জোদারো, একটা হচ্ছে হরপ্পা, একটা হচ্ছে কালীবনগান, একটা হচ্ছে ধোলাভিরা। ঠিক আছে, তো আমাদের প্রাচীন ভারতীয় ইতিহাস আলোচনা করতে গেলে মূলত যে তিনটে নাম, আমাদের তিনটে সভ্যতার নাম খুব মাথায় ভালো করে রাখতে হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে হরপ্পা, একটা হচ্ছে মহেঞ্জোদারো, আর একটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। ওকে, তো সেক্ষেত্রে মহেঞ্জোদারো সম্পর্কে যদি আমরা জানি, আগে মহেঞ্জোদারো কবে আবিষ্কার হলো সেইটা আমাদের জানতে হবে। তাহলে মহেঞ্জোদারো কবে আবিষ্কার হলো? সেক্ষেত্রে মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল 1922 সালে। কে আবিষ্কার করেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর হরপ্পা যেটা হচ্ছে 1921 সালে, যেটা করেছিল হরপ্পা সভ্যতা, যেটা হচ্ছে 1921 সালে, যেটা হচ্ছে দয়ারাম সাহানি। ওকে, কালীবনগান হরপ্পারই একটা বিখ্যাত শহর বা নগর বলা যায়। আর ধোলাভিরা এটা একটা বৃহত্তম নগর, কিন্তু বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে কিন্তু এই ধোলাভিরা থেকেই, বৃহত্তম শিলালেখ পাওয়া যায়। তাহলে উত্তরটা তোমরা বুঝতেই পারছো, উত্তরটা হলো কিন্তু ধোলাভিরা। উত্তরটা হলো কিন্তু ধোলাভিরা। ঠিক আছে, সিন্ধু সভ্যতা কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে, সেটা হলো কিন্তু বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে ধোলাভিরাতে। মহেঞ্জোদারো সম্পর্কে তোমরা এগুলো নোট ডাউন করবে, 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, হরপ্পা 1921 সালে দয়ারাম সাহানি, যেগুলো উৎখনন করেছিল বা আবিষ্কার করেছিল। তা এইগুলো তোমাদের কিন্তু শর্ট নোটস মাথায় রাখতেই হবে। ঠিক আছে, পরের যে প্রশ্নটা আমরা দেখে নিই, শকুন্তলম বা অভিজ্ঞানম শকুন্তলম আর কি কে লিখেছিলেন? চারটে অপশন, কালিদাস, বাল্মীকি, কৌটিল্য, ওপরে কোনোটিই নয়। ঠিক আছে, তিনজনের যে নাম আমরা পেলাম তারা কিন্তু বিখ্যাত কবি। কালিদাস আমরা বিখ্যাত কবি জানি, তিনি হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম নাটক লিখেছিলেন। এছাড়াও রঘুবংশম, ঠিক আছে, কুমার সম্ভবম, অনেকগুলো, কুমার সম্ভবম, অভিজ্ঞানম শকুন্তলম, আর হচ্ছে
মালবিকাগ্নি মিত্রম, মালবিকাগ্নি মিত্রম, এতগুলো তিনি কিন্তু নাটক বা কাব্য তিনি লিখেছিলেন, বিখ্যাত কবি কালিদাস। ঠিক আছে। বাল্মীকি, বাল্মীকি সম্পর্কে আমরা জানি তিনি রামায়ণের অনুবাদ করেছিলেন। বাল্মীকি করেছিলেন রামায়ণ, রামায়ণ। কৌটিল্য, কৌটিল্য করেছিলেন, কৌটিল্যের অপর নাম, কৌটিল্যের বিখ্যাত গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র। আর কৌটিল্যের একটা নাম আছে, কৌটিল্যের নাম হচ্ছে চাণক্য, চাণক্য বলেও অনেকে চেনে। ঠিক আছে, তাহলে কৌটিল্যের অপর একটি নাম আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে চাণক্য, আর তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র। বাল্মীকি যিনি রামায়ণ অনুবাদ করেছিলেন। ঠিক আছে, তার কালিদাস সম্পর্কে তো উপরে আমরা আলোচনা করলাম, কালিদাস সম্পর্কে। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলে। তাহলে এবার শকুন্তলম, তাহলে তোমরা নিজেরাই পারবে। তো শকুন্তলম কে লিখেছিলেন, সেটা হয়ে গেল কালিদাস, সেটা উত্তর হয়ে গেল কালিদাস। ওকে, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? একটা হচ্ছে আয়রন, একটা হচ্ছে কপার, একটা অ্যালুমিনিয়াম, একটা গোল্ড। তাহলে আয়রন, যেটা হচ্ছে লোহা, মানুষ আবিষ্কৃত প্রথম ধাতু, কারণ লোহা অনেক পরে আবিষ্কৃত হয়েছে, সেক্ষেত্রে আয়রন কিন্তু হচ্ছে না। কপার, কপার এইটা কিন্তু মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু, এটাই কিন্তু প্রথম আবিষ্কার করে, আবিষ্কার হয়। ঠিক আছে, অ্যালুমিনিয়াম পরে, অ্যালুমিনিয়ামের জিনিস একদম অনেক পরেই আসে। গোল্ড মানে সোনা, যেটা হচ্ছে ওদের প্রথম ধাতু নয়, কিন্তু সোনাটা ব্যবহার ছিল, ওই অলংকারে ব্যবহৃত হতো। সেক্ষেত্রে উত্তরটা তাহলে কি হয়ে গেল, কপার, উত্তরটা হয়ে গেল কিন্তু কপার। ওকে, পরের প্রশ্ন, আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঠিক আছে, প্রথমে আমি বেদের আলোচনার সময় বলেছিলাম যে আর্যরা এসে বৈদিক সাহিত্য রচনা করেছিলেন। ঠিক আছে, কিন্তু এবারে বৈদিক সাহিত্যেরও তো ভাগ আছে। ঠিক আছে, বৈদিক সাহিত্যের মধ্যে সংহিতা, সংহিতার মধ্যে 4টে ভাগ আছে, একটা ঋক, একটা সাম, একটা যজু, একটা অথর্ব। সেই 4টি হচ্ছে আমাদের প্রশ্নের অপশান। দেখো, 4টি হচ্ছে আমাদের প্রশ্নের অপশান। এবার আমাদের বলতে হবে যে প্রথম আর্যদের প্রাচীনতম, একদম প্রাচীনে কোন বেদরা তারা রচনা করেছিল বা গ্রন্থ কোনটি? সেটা হচ্ছে কিন্তু ঋগ্বেদ হচ্ছে একদম প্রাচীনতম, ঋগ্বেদ হচ্ছে একদম প্রাচীনতম। আচ্ছা, এর পাশাপাশি কিন্তু আমরা বাকি যে বেদগুলো আছে, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এইগুলো সম্পর্কে কিন্তু তোমাদের আলোচনা একটু করে নিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে সামবেদ। সামবেদ কিসের? সামবেদটা কিসের? সামবেদ এতে সংকলন করা হয়েছে সঙ্গীতের, সঙ্গীত নিয়ে, সঙ্গীতের সুর, তাল প্রভৃতি সম্পর্কে ছিল, সঙ্গীতের সুর, তাল প্রভৃতি। আচ্ছা, যজুর্বেদ, যজুর্বেদ হচ্ছে যজ্ঞ। ঠিক আছে, যজ্ঞের মন্ত্র, যজ্ঞের মন্ত্র প্রভৃতির সংকলন। অথর্ববেদ, এটা হচ্ছে জাদুবিদ্যা, অথর্ববেদ হচ্ছে জাদুবিদ্যা। ওকে, তাহলে কোন বেদ কি বিশেষত্ব আছে ভালো করে এটা মাথায় রাখতে হবে। ঋগ্বেদ, যেটা হচ্ছে একদম প্রাচীনতম। ঠিক আছে, আর ঋগ্বেদের 10টি মণ্ডল, এইটা মাথায় রাখো, ঋগ্বেদের 10টি মণ্ডল আর 1028টি সূক্ত আছে, 1028টি সূক্ত আছে। তাহলে ঋগ্বেদে হচ্ছে প্রাচীনতম একদম, এতে 10টি মণ্ডল, 1028টি সূক্ত আছে। সামবেদ, যেটা সঙ্গীত, সুর ও তালের সংকলন আছে। যজুর্বেদে যজ্ঞ, যাগযজ্ঞের যে মন্ত্র সেই নিয়ে আলোচনা। অথর্ববেদে আছে জাদুবিদ্যা। তোমরা এগুলো কিন্তু নোট করে নাও, এইগুলো কিন্তু পরীক্ষায় কোন বেদ কি বিশেষত্ব আছে সেগুলো কিন্তু পরীক্ষায় আসে বারবার। তাহলে এই ক্ষেত্রে প্রাচীনতম গ্রন্থ কোনটা, তাহলে তোমরা বুঝতেই পারছো, সেটা হচ্ছে ঋগ্বেদ। মানে আমরা প্রত্যেকটা অপশান নিয়ে এমনভাবে আলোচনা করে দেব যে তোমরা বুঝতেই পারবে, যখন আমাকে আর উত্তরটা বলতে হবে না, তোমরা নিজেরাই উত্তরটা তারপর দিতে পারবে। তা সেক্ষেত্রে উত্তরটা হয়ে গেল ঋগ্বেদ। পরে সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত? একটা যে তাম্রযুগ, যখন তামার ব্যবহার শুরু হয় সেটা হচ্ছে তাম্রযুগ। লৌহযুগ, যেটা লোহার ব্যবহার যখন শুরু হয় তখন লৌহযুগ। ব্রোঞ্জ, যখন ব্রোঞ্জের ব্যবহার শুরু হয় তখন ব্রোঞ্জ যুগ। আর কোনোটাই নয়। ঠিক আছে, তো সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? ওকে, তো সেক্ষেত্রে আমি এই একটু আগে একটা প্রশ্নে আলোচনা করলাম যে সিন্ধু সভ্যতা কিন্তু লোহার, ব্রোঞ্জের যুগ, লৌহ নয়।
ঠিক আছে, ব্রোঞ্জের ব্যবহার হয় কিন্তু লোহার ব্যবহার হয়নি। তাম্র যুগ এটাও হচ্ছে না, লৌহ যুগ এটাও নয়, বেশি ব্যবহার হয়েছে যেটা সেটা হচ্ছে ব্রোঞ্জ যুগ। ঠিক আছে, সিন্ধু সভ্যতা কোন যুগের হচ্ছে ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ নয়, কারণ সিন্ধু সভ্যতার মানুষরা কিন্তু ব্রোঞ্জের ব্যবহার কিন্তু সব থেকে বেশি করতো, তাই ওটাকে ব্রোঞ্জের যুগই বলা হয় সিন্ধু সভ্যতাকে। তো সেক্ষেত্রে উত্তরটা হয়ে গেল কিন্তু ব্রোঞ্জ যুগ। পরে নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার মানুষেরা ব্যবহার জানতো না বা ব্যবহার করতো না? ঠিক আছে, অপশান কি কি আছে? ঘোড়া, গরু, গন্ডার, ভেড়া। ঠিক আছে, তো প্রথম হচ্ছে আমাদের জানতে হবে যে কোন কোন সিন্ধু সভ্যতার মানুষরা কোন কোন পশুর ব্যবহার জানতো, কোন কোন পশুর ব্যবহার তারা জানতো। তো সেক্ষেত্রে আমাদের যে অপশান আছে, প্রথম হচ্ছে ঘোড়া। ঘোড়া কিন্তু সিন্ধু সভ্যতার কোনো লিপি, কোনো মুদ্রা, কোথাও কিন্তু ঘোড়ার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ঠিক আছে, তাই ঘোড়া কিন্তু তারা ব্যবহারটা করতো না। গরু, এক সিংহওয়ালা ষাঁড়, ঠিক আছে, তারপর হচ্ছে এগুলো তো মুদ্রাতে ছিল, গন্ডারও মুদ্রাতে পাওয়া যায়। ঠিক আছে, তারপর হচ্ছে ভেড়া, পশুপালনে তারা ভেড়াটা ব্যবহার করতো, পশুপালন তো তারা করতো কমসে কম। ঠিক আছে, প্রথম কৃষিকাজ ছিল মূল তাদের জীবিকা, তাছাড়াও পাশাপাশি পশুপালন করতো, সেইখানে কিন্তু ভেড়ার কথা পাওয়া গেছে, কিন্তু ঘোড়ার ব্যবহার সিন্ধু সভ্যতা কোথাও পাওয়া যায়নি। তাহলে এখান থেকে উত্তরটা হয়ে গেল কিন্তু ঘোড়া। পরের যে প্রশ্নটা আছে, ইন্ডিয়া ইজ দ্য গিফট অফ হিমালয় উক্তিটি কার? খুবই গুরুত্বপূর্ণ, এরকম প্রশ্ন কিন্তু পড়ে যে এই গ্রন্থের লেখককে বা এই গ্রন্থের উক্তিটি কার, বা এরকম পড়ে। তো ইন্ডিয়া ইজ দ্য গিফট অফ হিমালয় উক্তিটি কার? অপশান ভিনসেন্ট স্মিথ, রমেশচন্দ্র মজুমদার, কে এম পান্নিকার, যদুনাথ সরকার। ঠিক আছে, চারটে অপশান তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তা প্রথম যেটা আছে ভিনসেন্ট স্মিথ, তিনি কিন্তু বিখ্যাত একজন ঐতিহাসিক, তিনি কিন্তু এই বিখ্যাত উক্তিটি করেছিলেন, ইন্ডিয়া ইজ দ্য গিফট অফ হিমালয়, সেটা কিন্তু ভিনসেন্ট স্মিথ। রমেশচন্দ্র মজুমদার, তিনিও কিন্তু বিখ্যাত একটি ঐতিহাসিক, ভারতের বিখ্যাত একটি ঐতিহাসিক। ঠিক আছে, তার যে গ্রন্থটা, তার হচ্ছে হিস্ট্রি অ্যান্ড কালচার অফ পিউপিল, গ্রন্থটার নামটা তোমরা লিখে নিতে পারো, হিস্ট্রি অ্যান্ড কালচার অফ পিউপিল, এটা হচ্ছে তার গ্রন্থ। যদুনাথ সরকার আছে কে এম পান্নিকার। কে এম পান্নিকার ইন্ডিয়ান ওশান সম্পর্কে তিনি একটি গ্রন্থ লিখেছিলেন। ওকে, আর যদুনাথ সরকার তিনি হচ্ছে হিস্ট্রি অফ ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব গ্রন্থ লিখেছেন। ওকে, তাহলে ভিনসেন্ট স্মিথ তিনি হচ্ছে ইন্ডিয়া ইজ দ্য গিফট অফ হিমালয় উক্তিটি করেছেন। ঠিক আছে, রমেশচন্দ্র মজুমদার, তার যদি কিছু গ্রন্থের আমরা নাম জানি, সেটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড কালচারাল অফ পিউপিল। ঠিক আছে, কে এম পান্নিকা তিনি ইন্ডিয়ান ওশান নিয়ে একটি তার তত্ত্ব আছে বা গ্রন্থ আছে। যদুনাথ সরকার হিস্ট্রি অফ ঔরঙ্গজেব, এই গ্রন্থটি কিন্তু যদুনাথ সরকারের গ্রন্থ। তো সেক্ষেত্রে তোমরা এগুলো নোট ডাউন করে নিতে পারো, নোট ডাউন করে নাও পারলে। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা তো আলোচনা করিয়ে দিলাম, উত্তরটা হচ্ছে ভিনসেন্ট স্মিথ। ওকে, পরের, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? তোমরা কিন্তু এটা নিজেরাই পারার কথা, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের যে অপশানগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একটা হচ্ছে হরপ্পা সভ্যতা, একটা বৈদিক সভ্যতা, একটা সিন্ধু সভ্যতা, একটা মহেঞ্জোদারো সভ্যতা। ঠিক আছে, তো ভারতের প্রাচীনতম সভ্যতা এখানে কিন্তু বলা হয়েছে, ভালো করে মাথায় নিতে হবে। অনেকে এই যে হরপ্পা সিন্ধু এগুলো করে দিতে পারে, কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি। ওকে, সেক্ষেত্রে প্রথম আছে হরপ্পা, তারপর বৈদিক, তারপর সিন্ধু, তারপর মহেঞ্জোদারো। আমি কিন্তু প্রথমে পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম যে একদম প্রাচীনতম সভ্যতা হচ্ছে সিন্ধু, এটা একদম প্রাচীনতম, এটা একদম প্রাচীনতম। ঠিক আছে, তাছাড়াও আছে
হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো এগুলো সম্পর্কে আগে আমি একটা অপশান আলোচনা করলাম, তোমরা যদি ক্লাসটা ফলো করে আসো দেখতে পাবে সেখানে। তাহলে সেক্ষেত্রে এইখান থেকে উত্তরটা হয়ে গেল কিন্তু প্রাচীনতম সভ্যতা হচ্ছে সিন্ধু। ওকে, পরের প্রশ্নটা আমরা দেখে নিই। হ্যাঁ, অপলা, লোপামুদ্রা, গার্গী এই 3 বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? এই অপলা, লোপামুদ্রা, গার্গী এই মুদ্রাগুলো এই মহিলাগুলো কিন্তু বিদুষী মহিলা, মানে একদম বিখ্যাত মহিলা বলা হয় তা, ঠিক আছে? তো সেইগুলো কোন যুগে তারা ছিলেন? প্রথম অপশন বৈদিক যুগ, মৌর্য যুগ, কুষাণ যুগ, গুপ্ত যুগ। ঠিক আছে, তো তোমরা মৌর্য যুগ, যেটা চন্দ্রগুপ্ত মৌর্য এস্টাবলিশ করেছিলেন, তোমরা সবাই জানো যে চন্দ্রগুপ্ত মৌর্য তৈরি করেছিলেন, গুপ্ত মৌর্য। এছাড়া কুষাণ যুগ, ঠিক আছে, কুষাণ যুগ যেটা হচ্ছে কনিষ্কর হাত দিয়ে হলো, কনিষ্ক। ঠিক আছে, গুপ্ত যুগ বিখ্যাত একটি যুগ। তো সেক্ষেত্রে এইখানে বলেছে যে এই যে মহিলা এরা কোন যুগে ছিল, সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু বৈদিক যুগ, কারণ বৈদিক যুগেই এদের নাম কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, বৈদিক সাহিত্যগুলোতে অপলা, লোপামুদ্রা, গার্গী প্রভৃতি এই 3 বিদুষী মহিলার নাম কিন্তু পাওয়া গেছে। তাহলে সেক্ষেত্রে উত্তরটা হয়ে গেল বৈদিক যুগ। নেক্সট, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ আছে সেটা কিন্তু আমরা আলোচনা করলাম একবার, যে ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ আছে, সেটা হচ্ছে 10 রাজার যুদ্ধ। তারপর সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখা পাওয়া গেছে? ঠিক আছে, সব থেকে বৃহত্তম শিলালেখা, এটা মাথায় রাখতে হবে যে সব থেকে বৃহত্তম শিলালেখা কোথায় পাওয়া গেছে। সব থেকে বৃহত্তম যে নগর ছিল সেটা ধোলাবিরা। এছাড়াও মহেঞ্জোদারো, হরপ্পা এগুলোও কিন্তু সিন্ধু সভ্যতার একটা বিখ্যাত বা বড় বড় শহর। ঠিক আছে, তা সেক্ষেত্রে বা নগর, তা সেক্ষেত্রে এখানে উত্তরটা হয়ে গেল কিন্তু ধোলাবিরা, কারণ এটা হচ্ছে বৃহত্তম নগরের মধ্যে একটি। সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? প্রথম অপশন কৃষি, পশুপালন, শিকার, বাণিজ্য। ঠিক আছে, তো প্রথম যদি বলি কৃষি, কৃষি কিন্তু সিন্ধু সভ্যতার মানুষেরা প্রথম কৃষিকাজ শুরু করে, এবং তারা কিন্তু কৃষিকাজের মধ্যে গম, যব, ধান এইগুলো তারা ফসল কিন্তু ফলাতো, এটা কিন্তু তাদের প্রধান জীবিকা। এর পাশাপাশি তারা পশুপালনও করতো। ঠিক আছে, পশুপালনও করতো। শিকার একদম সেই প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগের মানুষরা কিন্তু শিকার করে তার জীবন চালাতো, প্রাগৈতিহাসিক যুগ। ঠিক আছে, পশুপালন তারা কৃষির পাশাপাশি পরিপূরক হিসেবে করতো, প্রধান জীবিকা হচ্ছে কৃষি, এটা হচ্ছে প্রধান। তাহলে উত্তর হয়ে গেল কিন্তু কৃষি। বাণিজ্যও চলতো, হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা বাণিজ্য চলতো, সেটা কিন্তু প্রধান জীবিকার মধ্যে পড়ে না, বাণিজ্য কিন্তু চলতো। বাণিজ্য ছিল হরপ্পার সঙ্গে মেসোপটেমিয়ার সভ্যতার বাণিজ্যের লেনদেন আমরা বিভিন্ন পুঁথি থেকে পেয়েছি। ঠিক আছে, বাকি মুদ্রা, হরপ্পার মুদ্রা মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, মেহেরগড় সভ্যতায় পাওয়া গেছে, আর মেহেরগড় সভ্যতার কিছু মুদ্রা হরপ্পাতেও পাওয়া গেছে। তা সেক্ষেত্রে বাণিজ্যও চলতো, কিন্তু এগুলো কিন্তু পরিপূরক। প্রধান যদি বলা হয় তাহলে কিন্তু উত্তর হবে কৃষি। ওকে, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করে? প্রথমে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করে। প্রথম অপশন জন মার্শাল, দ্বিতীয় হচ্ছে দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, বিবি লাল। ওকে, তাহলে এখান থেকে অপশানে জন মার্শাল তিনি কিন্তু আবিষ্কারক নয়, দয়ারাম সাহানি তিনি হচ্ছে হরপ্পা, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ইনি কিন্তু মহেঞ্জোদারো আবিষ্কার করে। এটা হচ্ছে 1921, এটা হচ্ছে 1922। এছাড়া বিবি লাল তিনিও একজন প্রত্নতত্ত্ববিদ। ঠিক আছে, আর জন মার্শাল সাহায্য করেছিল, মানে এই যে মহেঞ্জোদারো আবিষ্কারের সময় সাহায্য করেছিল। ঠিক আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু সে আবিষ্কারক নয়। তাহলে আবিষ্কারক যেটা হচ্ছে সেটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তারপরে বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক, বৌদ্ধদের একটা বিখ্যাত গ্রন্থ সেটা হচ্ছে ত্রিপিটক। এখান থেকে এক প্রশ্ন থেকে আর একটা প্রশ্ন হয়ে গেল, ত্রিপিটক কোন ভাষায় লেখা? ঠিক আছে, এখন তো আর খুব ইজি প্রশ্ন খুব কম আসে যে বৌদ্ধদের শ্রেষ্ঠ গ্রন্থ কি, তাও আসে, কিন্তু কোন ভাষায় লেখা এটা তো অনেকের হয়তো অজানা থাকতে পারে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে হিন্দি, তারপর অপশন পালি, সংস্কৃত, প্রাকৃত। ঠিক আছে, হিন্দি, হিন্দি হচ্ছে একটা রাষ্ট্রীয় ভাষা ছিল। তারপর যে পালি, পালি হচ্ছে কিন্তু বৌদ্ধদের
ব্যবহৃত ভাষা, বৌদ্ধদের ব্যবহৃত ভাষা। এছাড়া সংস্কৃত, সংস্কৃত প্রাচীন ভাষা। প্রাকৃত, এটা হচ্ছে বেশিরভাগ ব্যবহার করতো জৈনরা, জৈনরা বেশি, জৈনরা ব্যবহার করতো। তাহলে এবার এখান থেকে আমাদের তাহলে বলেছে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক। তারা যেহেতু বেশি ব্যবহার করতো পালি ভাষা, তাহলে উত্তরটা কি হবে? পালি ভাষাই হয়ে গেল। ওকে। কোন ভারতীয় রাজা প্রাচীন ইতিহাসে অমৃতঘাত নামে পরিচিত বা অমৃতঘাত উপাধি নিয়েছিল? প্রথম অপশন হচ্ছে বিম্বিসার। ওকে, প্রথম অপশন হচ্ছে বিম্বিসার, তারপর হচ্ছে চন্দ্রগুপ্ত, তারপর হচ্ছে অশোক, তারপর হচ্ছে বিন্দুসার। তাহলে এখান থেকে এটা ভালো করে আমাদের মাথায় রাখতে হবে, বিম্বিসার। বিম্বিসারকে যিনি হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, হর্ষঙ্ক বংশ, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। দেখতে পাচ্ছ তোমরা। চন্দ্রগুপ্ত যিনি মৌর্য বংশ, মৌর্য বংশ। অশোক, অশোক হচ্ছে মৌর্য বংশের বিখ্যাত শাসক, স্যার বিখ্যাত শাসক। বিখ্যাত শাসক, মৌর্যদের বিখ্যাত শাসক। এছাড়া তিনি হচ্ছে বিন্দুসারের পুত্র, বিন্দুসারের পুত্র। ঠিক আছে। আর অশোক, অশোকের যে উপাধি আছে, অশোকের উপাধিও নিয়েছিলেন তিনি, সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে দেবনাং প্রিয়দর্শী, মানে দেবতাদের প্রিয়, প্রিয়দর্শী। ওকে। আর বিন্দুসার যে হচ্ছে চন্দ্রগুপ্তের পুত্র, চন্দ্রগুপ্তের পুত্র হচ্ছে বিন্দুসার। ঠিক আছে। তাহলে চন্দ্রগুপ্তের পুত্র, পুত্র, এবং তিনি কিন্তু অমৃতঘাত উপাধি নিলেন, অমৃতঘাত উপাধি নিয়েছিলেন, উপাধি। তাহলে এবার বুঝতেই পারছো, চারটা অপশনের মধ্যে আমরা আলোচনা করলাম হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা সেটা বিম্বিসার, চন্দ্রগুপ্ত মৌর্য সেটা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা বা অশোক হচ্ছে মৌর্য বংশের বিখ্যাত শাসক বা শ্রেষ্ঠ শাসক, এবং বিন্দুসারের পুত্র, এবং তিনি হচ্ছেন দেবনাং প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন। আর বিন্দুসার হচ্ছে চন্দ্রগুপ্তের পুত্র, তিনি হচ্ছে অমৃতঘাত উপাধি নিয়েছেন। তাহলে এখানে বলছে অমৃতঘাত নামে কে পরিচিত, সেটা হচ্ছে বিন্দুসার। ওকে। পরের, নিচের কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? খুবই ইম্পর্টেন্ট। নিচের কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? ঠিক আছে। তো সেক্ষেত্রে প্রথম হচ্ছে কপিলাবস্তু, তারপর হচ্ছে রাজগৃহ, তারপর হচ্ছে বৈশালী, তারপর হচ্ছে কুশীনগর। চারটে অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা থেকে। কিন্তু বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। গৌতম বুদ্ধ যে ধর্মমত প্রচার করেছিলেন সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। আর এই বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, তারপরে হচ্ছে আজীবিক আছে, আজীবিক যেটা হচ্ছে মুখ্যলিপুত্র গোসাল তৈরি করেছিলেন। এই যে ধর্মগুলো, এগুলো কি ধর্ম? এগুলো হচ্ছে প্রতিবাদী ধর্ম। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রতিবাদী ধর্ম। আর এই ধর্মে কিন্তু সমস্ত মানুষই যোগদান করতে পারত। ঠিক আছে। ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে যখন বিভিন্ন ধর্মগুলি তৈরি হচ্ছিল প্রতিবাদী হিসাবে, সেইখানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটা হচ্ছে বৌদ্ধ, একটা হচ্ছে জৈন ধর্ম, আর একটা হচ্ছে আজীবিক গোষ্ঠী ওর একটা ধর্ম তৈরি করেছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে মূল। তো সেক্ষেত্রে আমাদের এখানে বলেছে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে কোথায়? ঠিক আছে, একটা হচ্ছে কপিলাবস্তু, রাজগৃহ, বৈশালী, কুশীনগর। তো তোমরা হয়তো অনেকেই জানো। ঠিক আছে, উত্তরটা হয়ে যাবে কিন্তু কুশীনগর। উত্তরটা হয়ে গেল কুশীনগর। ওকে। স্বস্তিক চিহ্ন কোন ধর্মের সঙ্গে যুক্ত? স্বস্তিক চিহ্ন প্রত্যেকটা ধর্মেরই কিছু না কিছু চিহ্ন হিসাবে বোঝা যেত যে এটা জৈন ধর্ম, এটা বৌদ্ধ ধর্ম, এটা যেমন বৌদ্ধ ধর্মের ত্রিপিটক ছিল একটা বিখ্যাত, যে ত্রিপিটকটা পড়লে বোঝা যেত এটা বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে। কিন্তু জৈন ধর্মের ক্ষেত্রে এটা চিহ্ন ছিল, সেটাই কিন্তু হচ্ছে স্বস্তিক চিহ্ন।
স্বস্তিক চিহ্ন। হিন্দু ধর্মে কিন্তু চিহ্ন আছে অনেক, ঠিক আছে। তারপর হচ্ছে ইসলাম ধর্মের কোরআন, হিন্দু ধর্মের যেটা হচ্ছে গীতা, যদি হিন্দু ধর্মের গ্রন্থ যদি বলি তাহলে হচ্ছে বিখ্যাত গ্রন্থ হচ্ছে গীতা। ইসলাম ধর্মের কোরআন। জৈন ধর্মের চিহ্ন হিসাবে যেটা বলা হয় সেটা হচ্ছে স্বস্তিক চিহ্ন। বৌদ্ধ ধর্মে আছে ত্রিপিটক। ওকে, তাই এক্ষেত্রে উত্তরটা হয়ে গেল কিন্তু স্বস্তিক চিহ্ন, যেটা হচ্ছে জৈন ধর্মের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন আমরা দেখে নিই, জৈন ধর্মের প্রবক্তা কে ছিলেন? জৈন ধর্মের প্রবক্তা প্রথম হচ্ছে গৌতম বুদ্ধ, চন্দ্রপ্রভ, পার্শ্বনাথ, মহাবীর। ওকে, তাহলে প্রথম হচ্ছে আমাদের জৈন ধর্মের যে যারা প্রচারক ছিলেন তাদেরকে বলা হতো কি? তাদেরকে বলা হতো জৈন ধর্মের প্রবক্তা, ঠিক আছে। তাহলে এই তীর্থঙ্করও বলা হতো তাদেরকে। একটা কথা মাথায় রাখবে তোমরা, যারা হচ্ছে জৈন ধর্মের প্রচার করতেন তারা হচ্ছে তীর্থঙ্করও তাদেরকে বলা হতো। তাহলে এক্ষেত্রে গৌতম বুদ্ধ কিন্তু জৈন ধর্মের সঙ্গে ছিল না, তিনি হচ্ছে বৌদ্ধ ধর্ম, তিনি হচ্ছে বৌদ্ধ ধর্ম। আচ্ছা, চন্দ্রপ্রভ ইনি কিন্তু একদম তীর্থঙ্কর ছিলেন, তিনি হচ্ছেন অষ্টম তীর্থঙ্কর, অষ্টম তীর্থঙ্কর। আচ্ছা, তারপর হচ্ছে পার্শ্বনাথ, তিনি হচ্ছেন 23তম তীর্থঙ্কর। মহাবীর 24তম। এবার যদি বলো যে প্রথম তীর্থঙ্কর কে ছিল? প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ। ঋষভনাথ ছিল প্রথম তীর্থঙ্কর। ঠিক আছে, এর মধ্যে বলেছে জৈন ধর্মের প্রবক্তা কে ছিলেন। প্রবক্তা, যে সুবক্তা বা প্রবক্তা বলা হয়, তাহলে কিন্তু উত্তরটা হবে কিন্তু মহাবীর। কারণ মহাবীরই হচ্ছেন একজন জৈন ধর্মের বিখ্যাত প্রবর্তক। বাকিরাও তীর্থঙ্কর, তারাও কিন্তু প্রবর্তক ছিলেন, কিন্তু বিখ্যাত প্রবক্তা বা মূল প্রবক্তা হচ্ছে মহাবীরকেই ধরা হয়। তাই জৈন ধর্মের ক্ষেত্রে মহাবীরকেই ধরা হবে। তা সেক্ষেত্রে উত্তরটা হয়ে গেল মহাবীর। ওকে, সিন্ধু সভ্যতা ব্যবহৃত বৃহত্তম নগর কোনটি? সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর কোনটি? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে সিন্ধু সভ্যতার বিখ্যাত নগর কোনটি? সেখানে আছে হচ্ছে হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, রাখিগড়ি। প্রত্যেকটাই কিন্তু বিখ্যাত, কিন্তু বৃহত্তম কোনটি? ঠিক আছে, ধোলাভিরা হচ্ছে একদিক থেকে বৃহত্তম, কিন্তু সব থেকে যদি বৃহত্তম বলা হয় তাহলে কিন্তু এইটা আমরা উত্তরটা এখন জানতে পারলাম, সেটা হচ্ছে রাখিগড়ি। ধোলাভিরাও কিন্তু ওখানে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে, শিলালিপি পাওয়া গেছে, ধোলাভিরাও বৃহত্তম। প্রত্যেকটা শহরই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নগরই ইম্পর্টেন্ট। তার মধ্যে সব থেকে বৃহত্তম নগর বলা যায় সেটা হচ্ছে রাখিগড়ি। ওকে, এটাই হচ্ছে উত্তর। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল রাখিগড়ি। বাকি তো হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা সম্পর্কে আলোচনা আমরা করেই ফেলেছি। ঠিক আছে, কি কি প্রশ্ন হতে পারে? বুদ্ধদেবের উপদেশের সংকলন কি নামে পরিচিত? ভালো করে মাথায় রাখতে হবে, বুদ্ধদেবের উপদেশের সংকলন কি নামে পরিচিত। একটু আগে আলোচনা করেছি। প্রথম হচ্ছে বেদ, বেদ নয়, বেদ হচ্ছে আর্যদের ধর্ম, আর্যদের। আচ্ছা, ত্রিপিটক যেটা হচ্ছে বুদ্ধ, কোরআন ইসলাম, আর পঞ্চম মহাব্রত যেটা হচ্ছে জৈন। পঞ্চম মহাব্রত, এটা পঞ্চম মহাব্রত ছিল যেটা হচ্ছে জৈনদের। ঠিক আছে, তাই এক্ষেত্রে তাহলে ত্রিপিটক, তাহলে বৌদ্ধ উপদেশ সংকলন, বুদ্ধদেব উপদেশ সংকলন, তাহলে কোথায় থাকবে? বুদ্ধদেবের ধর্মগ্রন্থ, সে ত্রিপিটক। উত্তরটা হয়ে গেল ত্রিপিটক। খুব সহজেই তোমরা বুঝতে পারছো। তারপর বৌদ্ধ ধর্মের কোন শাখাটি মৌলিকতাবাদী? ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটাই বৌদ্ধ ধর্মের শাখা। একটা হচ্ছে হীনযান, মহাযান, দুটো বিখ্যাত। এছাড়া বজ্রযান বা প্রজ্ঞাপন, এইগুলো হচ্ছে অনুরূপ বিকল্প হিসাবে হয়েছে। তা প্রথম হচ্ছে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মহাযান কি। ঠিক আছে, মহাযান বৌদ্ধ ধর্মরা বা মহাযানবাদীরা তারা কিসে বিশ্বাসী ছিল? ঠিক আছে, মহাযানরা ছিল কিন্তু উদারপন্থী। মহাযানরা ছিল উদারপন্থী মৌলিকতাবাদী। ঠিক আছে, বজ্রযান যারা হচ্ছে তন্ত্রমন্ত্রে বিষয়ী ছিল, তন্ত্রমন্ত্রে। হীনযান যারা ছিল উদারপন্থী ছিল না, একদমই তারা উদারপন্থী বা মৌলিকতাবাদী ছিল না। ঠিক আছে, তারপর হচ্ছে প্রজ্ঞাপন। প্রজ্ঞাপন এইটা হচ্ছে শ্রীলঙ্কাতে
যেটা গিয়েছিল শ্রীলঙ্কাতে, যে বৌদ্ধ ধর্ম গিয়েছিল, সেটাকে প্রজ্ঞাপন হিসাবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, বা থেরবাদ বলা হয়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাচ্ছে উদারপন্থী মৌলিকতা, সেটা হচ্ছে মহাযান। ঠিক আছে, এটা হচ্ছে মহাযান। ওকে, উত্তরটা হয়ে গেল মহাযান। তারপরে যে মহাবীরের অনুসারীদের গৃহীত নীতি কি কি ছিল? ব্রহ্মচর্য, অপরিগ্রহ, অহিংসা, উপরে সবকটি। ঠিক আছে, পরীক্ষায় এরকমও প্রশ্ন থাকে যে সব অপশনগুলো হবে বা কোনোটাই নয়, সেক্ষেত্রে তোমার সেইগুলোও কিন্তু একবার লক্ষ্য দিতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে সেরকমই একটা প্রশ্ন, মহাবীর অনুসারীদের কিন্তু প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, তাকে অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হতোই। ব্রহ্মচর্য জৈনদের পালন করতে হতো। মহাবীর তার শিষ্যদের এটাই বলতেন যে ব্রহ্মচর্য প্রথম তোমাকে গ্রহণ করতে হবে। তা হচ্ছে অপরিগ্রহ, কোনো পরিগ্রহ করলে হবে না, পুরোপুরি অপরিগ্রহ নীতি নিতে হবে। হিংসা, কারোর প্রতি হিংসা করলে কিন্তু হবে না, পুরোপুরি অহিংসাতে থাকতে হবে। তাহলে কিন্তু তিনটেই কিন্তু মহাবীর তার অনুসারীদের বলতেন বা সেগুলো মেনে চলতে বলতেন। সেক্ষেত্রে উত্তরটা হয়ে গেল উপরোক্ত সবকটি। উত্তরটি হলো উপরের যতগুলি আছে উপরে সবকটি কিন্তু হচ্ছে উত্তর। তারপর বুদ্ধদেব কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করে? ঠিক আছে, একটা হচ্ছে 523, একটা 563, একটা 623, একটা 602। তাহলে এক্ষেত্রে উত্তরটা কি হবে? আমাদের কিন্তু স্ট্রিক্টলি মাথায় রাখতে হবে যে বুদ্ধদেব কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। সেটা কিন্তু তিনি কিন্তু শাক্য বংশে জন্মগ্রহণ করেন, শাক্য বংশে কিন্তু জন্মগ্রহণ করেন, শাক্য বংশের পুত্র, এটা মাথায় রাখবে। আর উত্তরটা হচ্ছে খ্রিস্টপূর্ব 563, খ্রিস্টপূর্ব 563 অব্দে, এটাতে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। তারপরে আছে আগের এটাতেই প্রশ্নটা ছিল, বুদ্ধদেবের প্রকৃত নাম কি ছিল? বুদ্ধদেবের প্রকৃত নাম কি ছিল? অপশানগুলো দেখে নিই। মহাবীর, মহাত্মা গৌতম, সিদ্ধার্থ, সানিরুদ্ধ। মহাবীর হচ্ছে জৈন ধর্মের প্রবর্তক মহাবীর, তিনি তিনি সেটা কিন্তু গৌতম বুদ্ধের প্রকৃত নাম নয়। মহাত্মা গৌতম এটাও কিন্তু একটা বিভ্রান্তিকর, পরীক্ষা অনেক বিভ্রান্তিকর থাকবে, তোমরা ভাববে হয়তো মহাত্মা গৌতম হতে পারে, গৌতম তো ওখান থেকে মহাত্মা গৌতম না। সিদ্ধার্থ, এই সিদ্ধার্থ ছিল তার প্রথম মানে জন্মগ্রহণের পর তার পিতার দেওয়ার নাম, সেটা হচ্ছে সিদ্ধার্থ। আর সানিরুদ্ধ এটা একটা তাহলে উত্তরটা হয়ে গেল কিন্তু সিদ্ধার্থ। তারপরে শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? নিশ্চয় আর আমাকে বলতে হচ্ছে না। ঠিক আছে, মহাবীর তিনি হচ্ছেন 24তম তীর্থঙ্কর। আর 24 হচ্ছে জৈনদের 24 জনই তীর্থঙ্কর ছিল, তার মধ্যে মহাবীর হচ্ছে 24তম। ঋষভনাথ প্রথম, ফার্স্ট। পার্শ্বনাথ 23তম। ঠিক আছে, সারিপুত্র তিনি অন্য একটা, তিনি তীর্থঙ্কর ছিলেন না, তিনি হচ্ছে জৈনদের অনুগামী ছিল, অনুগামী, তিনি কিন্তু তীর্থঙ্কর না। তীর্থঙ্কর কারা? যারা হচ্ছে মেন, মানে যাদেরকে দেখে তার অনুগামীরা মানে ভালো লাগবে, যাকে তার যে মতবাদ তারা শুনবে, শুনে মেনে চলবে, তারাই হচ্ছে তীর্থঙ্কর। তার মধ্যে 24 জন মোট তীর্থঙ্কর ছিল, তার মধ্যে 24তম মহাবীর ঋষভনাথ প্রথম, 23তম। তারপরে যে শেষ বলেছে, শেষ হলে উত্তর হয়ে গেল মহাবীর। কিন্তু যদি প্রথম হতো তাহলে কিন্তু উত্তরটা হতো ঋষভনাথ। ঠিক আছে, তাহলে প্রথম আর শেষ দুটো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর মাঝখানে একটা অষ্টম আমি আলোচনা করলাম, এই প্রথম থেকে শেষ পর্যন্ত এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তা সেক্ষেত্রে উত্তরটা হয়ে গেল কিন্তু মহাবীর। পরে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ কোথায় করে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, আমি আগে গৌতম বুদ্ধ আলোচনা করেছি, ওই জন্য জন্মটা বলে দিইনি তোমরা, কিন্তু এবার আমি কিন্তু আলোচনা করব। প্রথম হচ্ছে কপিলাবস্তু, যেখানে মহাপরিনির্বাণ হয়েছে। সারনাথে তিনি গিয়েছিলেন তার বোধি লাভ করার জন্য, বুদ্ধগয়াতে তিনি বোধি লাভ করেন। আর লুম্বিনীতে হচ্ছে তিনি জন্মগ্রহণ করে। আর কোন বংশে, যেটা আগেরটাতে আলোচনা করলাম, সেটা হচ্ছে শাক্য বংশে। তাহলে এখানে বলেছে গৌতমের জন্মস্থান, তাহলে উত্তর হয়ে গেল সহজেই লুম্বিনী। তারপর গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? রাহুল, আনন্দ, উপালি, মহেন্দ্র। ঠিক আছে, তো সেক্ষেত্রে গৌতম বুদ্ধের পুত্রের নাম তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে রাহুল। এগুলো সব বিভ্রান্তিকর মানে অপশন, আনন্দ, উপালি, মহেন্দ্র এগুলো বিভ্রান্তিকর। উত্তরটা সঠিক উত্তরটা হয়ে যাবে রাহুল। ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতের মহাজনপদ কোনটি?
ঠিক আছে, দক্ষিণ ভারতের মহাজনপদ কোনটি? তাহলে কোশল, মালব, অঙ্গ, অসমক, এই 4টে অপশন আছে। কোশল উত্তর ভারত, কোশল উত্তর ভারত, কোশল হচ্ছে উত্তর ভারত। ঠিক আছে, এছাড়া মালব এটাও উত্তরে, এটা উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। আর অঙ্গ হচ্ছে কলিঙ্গ, অঙ্গ ওটা একটা রাজ্য হিসাবে। তাই এক্ষেত্রে উত্তরটা হয়ে গেল কিন্তু দক্ষিণ ভারতের বিখ্যাত মহাজনপদ সেটা হচ্ছে অসমক, সেটা উত্তরটা হলো অসমক। একটাই মহাজনপদ দক্ষিণ ভারতে বিখ্যাত ছিল, সেটা হচ্ছে অসমক, মাথায় রাখবে। তারপর হচ্ছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? প্রথমে যদি বলি দ্বিতীয় পুলকেশী, তিনি হচ্ছেন চালুক্য বংশের, তিনি হচ্ছে চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক। যজ্ঞশ্রী, যজ্ঞশ্রী হলেন সাতবাহনদের মধ্যে একটা রাজা, সাতবাহন রাজা। ঠিক আছে, প্রথম সাতকর্ণী তিনি সাতবাহনদের শাসক। আর বলেছে শ্রেষ্ঠ শাসক, সেটা হচ্ছে গৌতমীপূর্ণ শাসক, এটা হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শাসক। তার আমলে মানে সাতবাহন বংশের অনেক উন্নতি ঘটে, শ্রেষ্ঠ শাসক বলা হলো। তাহলে উত্তরটা কি হলো? গৌতমীপুত্র সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী উত্তরটা হয়ে গেল, কারণ তার আমলে সাতবাহন বংশের ব্যাপক উন্নতি ঘটে। তো ঠিক আছে, তো এই ছিল আমাদের প্রাচীন ভারতের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা। তো শেষে আমি আর একবার বলবো, অবশ্যই তোমরা আমাদের সাকসেস এরকম ভিডিও পেতে অবশ্যই তোমার সাকসেস লার্নিং একাডেমিতে যুক্ত হয়ে যাও। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার সব করে দাও, যাতে এই ভিডিওটি সবার মধ্যে পৌঁছে যায়। এবং আমাদের যারা এএনএম জিএনএমের জন্য প্রস্তুতি নিচ্ছ সিরিয়াস বাই 2027, তারা অবশ্যই আমাদের সাকসেস লার্নিং একাডেমিতে যুক্ত হও। এবং এনরোলমেন্টের জন্য সাকসেস লার্নিং বাই অনুপ এই অ্যাপসটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, ওখান থেকে তোমরা সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবে। তো আমাদের ব্যাচে ইনক্লুড করা হতে গেলে তোমরা এনরোলমেন্ট করলে তোমরা অবশ্যই কুপন কোডটি ইউজ করবে, সেটা আরেকবার বলে দিই, হচ্ছে SLA100, SLA100 এই কুপন কোডটি তোমরা কিন্তু ইউজ করলে আরও বেনিফিট পেয়ে যাবে। তো তোমরা দেরি না করে অবশ্যই আমাদের সাকসেস লার্নিং একাডেমিতে যুক্ত হয়ে যাও। এবং আমাদের যে রোজ রাত্রির 9টায় লাইভ কুইজ চলছে আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে প্রতিদিন লাইভ কুইজ দাও, অবশ্যই তোমরা পরীক্ষাতে সাকসেস পাবেই। এবং তোমরা সাকসেসের জন্যই আমরা এত কিছু চেষ্টা করছি, তোমরা অবশ্যই আমাদের সাকসেস লার্নিংয়ে যুক্ত হবে, এইটুকু আশা রাখি। এই বলে আমার আজকের ক্লাস আমি শেষ করছি। দেখা হবে আবার প্রাচীন ভারতীয় ইতিহাসের পার্ট 2 নিয়ে। নমস্কার।